Assalamualaikum warahmatullah. Welcome to Shimil Memorial North South School and College online class. Dear student, how are you? I hope that you all are good and safe at home. Well, I am also fine by His mercy. Today I am here with you again to run the class and to conduct our today's class. I am Mohammad Shahadud Hussain, assistant teacher in English, Shimil Memorial North South School and College. That's right. Well, at the beginning, let's see your next day task. Next day, a talk test will be taking place on grammar. That is right form. The topic is right form of verb, and there will be a paragraph that is extracurricular, and you will all have to write the second half of the paragraph. So I hope you have done it. So without wasting any time, let's move on to our main topic. Rule 21. Titles, names, phrase of measurement, দেখতে প্লুরাল হলে কিন্তু এগুলো আমাদের সিঙ্গুলার ভার্ব হবে। অর্থাৎ কোনো কিছু সাবজেক্ট টপিক যদি টাইটেল, অনেক সময় টাইটেল দেখে মনে হয় যে এগুলো অনেকটা টাইটেল প্লুরাল মনে হয়, কিন্তু আসলে দেখতে প্লুরাল হলে কিন্তু আমরা ভার্ব কিন্তু সিঙ্গুলার ইউজ করব। আমরা উদাহরণটা দেখি। বলতে 30 মাইলস টু বি একটা ভার্ব বসাবো, এ লং ওয়ে। 30 মাইল একটা দীর্ঘ পথ, তাই না? তাহলে 30 মাইল বোঝাচ্ছে একের অধিক মাইল মনে হতে পারে, তাই না? একের অধিক মাইলস, অনেকে এটাকে প্লুরাল মনে করবে যে 30 মাইলস, তাই না? এক মাইল হলে হয়তো সিঙ্গুলার হতো, এখানে অনেকে ভাববে, কিন্তু এটা 30 মাইলস দিকে অনেকে মনে করবে যে একের অধিক, যেহেতু যার জন্য এখানে প্লুরাল ইউজ করব। কিন্তু আমাদের রুলসটা বলছে আমাদের যে দেখতে প্লুরাল হলেও, টাইটেলটা বা সাবজেক্টটা দেখতে প্লুরাল হলেও কিন্তু আমাদের ভার্বটা বসাবো সিঙ্গুলার। দ্যাট ইজ 30 মাইলস ইজ এ লং ওয়ে। বুঝা গেছে? 30 মাইল হচ্ছে এটা অনেক দূরের পথ, অনেক দূরের রাস্তা। ওকে, তাহলে আমরা এখানে কিছু আমরা টাইটেল বা মেজারমেন্টও যদি হতে পারে, কোনো কিছু মুভি টাইটেল নাম হতে পারে, যেমন স্টার ওয়ার্স। স্টার ওয়ার্স ইজ এ ওয়ান্ডারফুল মুভি, তাই না? তাহলে স্টার ওয়ার্স যদিও প্লুরাল ওয়ার্ডস মনে হচ্ছে, কিন্তু আমরা একটা ভার্ব সিঙ্গুলার ইউজ করব। স্টার ওয়ার্স ইজ এ, আর এ না, বুঝা গেছে? স্টার ওয়ার্স ইজ এ নাইস মুভি বা বিউটিফুল বা এক্সেলেন্ট মুভি, এরকম টাইপের। তাহলে এগুলো আমাদের প্লুরাল মনে হলো, আমরা সাবজেক্ট প্লুরাল মনে হলো, আমরা ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার বসাবো। বোঝা গেছে? কোন সেন্টেন্স ইট দ্বারা যদি শুরু হয় আমাদের, তাহলে এর পরবর্তী আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। বোঝা গেছে? ইট দ্বারা যেটাই আমাদের শুরু হবে। কি বলছে উদাহরণ একটা দেখি আমরা। ইট দ্যাটস টু বি ডিফিকাল্ট টু ডু, এটা করা খুবই কঠিন, তাই না? তাহলে এখানে টু বি ভার্বটা আমরা ইউজ করব। তাহলে ইট দ্বারা শুরু হয়েছে আমাদের সাবজেক্ট, আমাদের ইট দ্বারা শুরু হয়েছে, তাহলে এখানকার ভার্ব অবশ্যই আমরা সিঙ্গুলার ইউজ করব। এবং এটা হতে পারে প্রেজেন্টও হতে পারে অথবা পাস্টেও আমরা লিখতে পারি। তাহলে আমরা কি দেখে নিই উদাহরণটা। তাহলে ইট ইজ ডিফিকাল্ট টু ডু, এটা করা খুব কঠিন, তাই না? এটা করা কঠিন। তাহলে ইট ইজ ডিফিকাল্ট টু ডু, এখানে আমরা ইজও নিতে পারি অথবা পাস্টে আমরা ওয়াজও নিতে পারি। ইট ওয়াজ ডিফিকাল্ট টু ডু, এটা করা কঠিন ছিল বা এটা করা কঠিন। বুঝা গেছে? প্রেজেন্টে হোক পাস্টে হোক, আমরা যেটাই হোক আমরা সিঙ্গুলার ইউজ করব। ক্লিয়ার? ওকে। নাম্বার 23, দেয়ার দ্বারা কোন সেন্টেন্স যদি স্টার্ট হয় আমাদের, তাহলে দেয়ার এর পরে আমাদের যে অক্সিলারি ভার্বটা বসবে বা বি ভার্বটা বসবে, ওই বি ভার্বটা আমাদের দেয়ার এর পরে যে বি ভার্বের পরে যে নাউনটা থাকবে, ওই নাউনের উপর ডিপেন্ড করে আমরা বসাবো। অর্থাৎ দেয়ার এর পরে যদি আমাদের সিঙ্গুলার নাউন যদি থাকে, তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। আর দেয়ার এর পরে আমরা দেখবো যে গ্যাপের পরে যে প্লুরাল নাউন যদি থাকে, তাহলে এর প্লুরাল নাউনের উপর ডিপেন্ড করে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। বোঝা গেছে? একটা উদাহরণে আসি আমরা। There to be a big river beside our village, আমাদের গ্রামের পাশে একটা বড় নদী আছে বা ছিল, যেটা আমরা ধরি আর কি। তাহলে এই যে দেখি আমরা দেয়ার দ্বারা স্টার্ট হয়েছে এবং দেয়ার এর পরে একটা গ্যাপ, এই গ্যাপ আমাদের টু বি ভার্ব, বি ভার্ব বসাবো একটা। এরপর আমরা দেখি নাউনটা কি নাউন আছে, এ বিগ রিভার, কয়টা নদী? একটা বড় নদী। কয়টা নদী? একটা নদী। দ্যাট ইজ সিঙ্গুলার। অর্থাৎ এই যে সিঙ্গুলার নাউন আছে আমাদের, সিঙ্গুলার নাউন যদি নাউনটা যদি সিঙ্গুলার হয়, তাহলে এই ভার্বটা আমরা সিঙ্গুলার ইউজ করব। তাহলে আমরা প্রেজেন্টে যদি ধরি, তাহলে আমরা ইজ ইউজ করব। There is a big river, আর যদি পাস্টে আমরা ধরি তাহলে কি করব? There was a big river. ওকে, তাহলে आंसरটা কি হচ্ছে? There was a big river beside our village, আমাদের গ্রামের পাশে একটা বড় নদী ছিল।
বুঝা গেছে? তাহলে এ বিগ রিভার, এটা যেহেতু সিঙ্গুলার নাউন এইজন্য আমরা ভার্বটা সিঙ্গুলার করছি। এটা যদি দেয়ার, এটা যদি টু বিগ রিভার্স হয়ে যেত বা টু রিভার্স, থ্রি রিভার্স, এটা যদি প্লুরাল হয়ে যেত আমাদের, তাহলে এখানে আমরা ওয়াজ আর রাখতাম না, এখানে আমরা ওয়্যার কথাটা ইউজ করতাম। অথবা যদি প্রেজেন্টে হতো তাহলে আমরা আর কথাটা ইউজ করতাম, দেয়ার আর বিগ রিভার্স অথবা দেয়ার ওয়্যার বিগ রিভার্স। বুঝা গেছে? দ্যাট ইজ দেয়ার এর পরে এই নাউনের উপর ডিপেন্ড করে আমরা এই ভার্বটা চেঞ্জ করব। বুঝা গেছে? সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আসে আমরা যে লেট, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার ইত্যাদি যদি থাকে তাহলে এরপরে আমাদের মূল ভার্বটা আমরা প্রেজেন্ট ফর্ম বসাবো, দ্যাট ইজ বেস ফর্ম। ওকে, একটা উদাহরণ দেখি আমরা। আই উড রাদার ডাই দ্যান বেগ, ভিক্ষা করার চেয়ে আমার বরং মরে যাওয়াই ভালো। বুঝা গেছে? এই টাইপের বাক্যটা মিন করছে। তাহলে উড রাদার দ্বারা আমাদের বাক্য শুরু হয়েছে, যার জন্য এই ভার্বটা আমরা প্রেজেন্ট ফর্ম করে দেব আমরা। তাহলে কি হচ্ছে? আই উড রাদার ডাই দ্যান বেগ। ওকে, একটা উদাহরণ দেখি আমরা বলে। You had better go home now. Okay, you had better go home now. তোমার বরং এখন বাড়ি যাওয়াই ভালো। ওকে, তাহলে এই যে আমাদের had better দ্বারা শুরু হচ্ছে, এটা হচ্ছে বরং ভালো এর মিনিং। ওকে, তাহলে এই যে had better, had rather, would better, would rather থাকলে এই ভার্বের আমরা প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ওই ভার্বটাই আমরা ইউজ করে নেব। তাহলে ইউ হ্যাড বেটার গো হোম নাও, তোমার বরং এখন বাসা যাওয়াই ভালো বা বাড়ি যাওয়াই ভালো। বুঝা গেছে? ওকে, নেক্সট চলে আসি আমরা। আমাদের এটা কন্ডিশনাল বলা হচ্ছে যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশটা আমরা ফিউচার ইনডিফিনিটে করে নেব, অর্থাৎ ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার অনুযায়ী করব। আমরা উদাহরণ একটু দেখি। দেখো বলছে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ প্রসপার ইন লাইফ, তাহলে তুমি জীবনে উন্নতি করবে, তাই না? তাহলে ইফ যুক্ত এই যে কমার আগ পর্যন্ত এটা আমাদের প্রথম অংশ। বুঝা গেছে? আর এই ইউ এর পর থেকে আমাদের সেকেন্ড অংশ। তাহলে ইফ যুক্ত প্রথম অংশে আমাদের মূল ভার্বটা খেয়াল করি আমরা, মূল ভার্ব কোনটা? ওয়ার্ক। তাহলে এই ওয়ার্কটা আমাদের প্রেজেন্টে আছে না পাস্টে আছে? ওয়ার্ক ভার্বটা আমাদের প্রেজেন্টে আছে, দ্যাট ইজ দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। ওকে, তাহলে ইফ যুক্ত প্রথম অংশ আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পরের অংশ আমরা করব ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ এই ইউ এর এই স্ট্রাকচারটা আমরা ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার করব, অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকিটা আমরা দেখে নিই সবটা। তাহলে কি বলছে? ইফ ইউ ওয়ার্ক হার্ড, আমরা প্রথমটা উভো রেখে দিলাম এভাবে, পরের অংশ শুধু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ইউ, একটা উইল বা শ্যাল নিলাম, এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্যাট ইজ ওই ভার্বটা আমরা রেখে দিলাম, বাকি অবজেক্ট বা এক্সটেনশন যেটা আছে ওটা রেখে দিলাম। তাহলে কি হচ্ছে? ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ। ওকে, আমরা একটা উদাহরণ দেখি। If he comes, I go with him. If he comes, যদি সে আসে, I go with him, আমি তার সাথে যাব। তাহলে দেখো if যুক্ত আমাদের প্রথম এই অংশ, প্রথম অংশটা আমাদের কি? প্রেজেন্টে আছে, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিটে আছে আমাদের ভার্বটা comes, থার্ড পারসন সিঙ্গুলার এর ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে, তাহলে পরের অংশের স্ট্রাকচারটা আমরা এই অংশটা পুরোটা করব আমরা ফিউচার ইনডিফিনিটে। ফিউচার ইনডিফিনিটে এর স্ট্রাকচার কি আমরা জানি? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট, ধরো V1 দ্যাট ইজ ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে সাবজেক্ট আমাদের আছে আই, বুঝা গেছে? এবার একটা শ্যাল অথবা উইল দিচ্ছি, আমরা উইল ইউজ করলাম, শ্যালো ইউজ করে যাব, সমস্যা নেই, উইলটা এখন বেশি আমাদের ইউজ হয়। ওকে, এরপর আমরা কি বলছি? V1 দ্যাট ইজ এ ভার্ব, এই V1 বুঝা গেছে? এই ভার্বটাই আমরা বসিয়ে দেব, কোনো চেঞ্জ হবে না। তাহলে কি হচ্ছে? ইফ হি কামস আই উইল গো উইথ হিম, যদি সে আসে তাহলে আমি তার সাথে যাব। বুঝা গেছে? আসলে নেক্সট পরে বলতে আমরা
এর পরেরটা দেখি আমরা যে ইফ যুক্ত কোন সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট হয়, এর আগেটা আমরা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট, এবারে এই নিয়মটা আমরা দেখি পাস্ট ইনডিফিনিট যদি হয়, তাহলে আমরা কি করছি পরের অংশে আমরা সাবজেক্টের পরে উড কুড মাইট যেমন একটা ইউজ করব, আমরা উড কুড মাইট এবং এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্যাট ইজ V1 আমরা ইউজ করব। উদাহরণটা দেখি, ইফ হি এগ্রিড, দেখো ইফ যুক্ত এই প্রথম অংশের ভার্বটা এগ্রিড, এগ্রিড ভার্বটা আমাদের কোন টেন্সে আছে, এগ্রিড পাস্টে আছে। ওকে, তাহলে ইফ যুক্ত প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশের সাবজেক্ট আই, এরপর আমরা উড কুড মাইট যেমন একটা ইউজ করব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ এই ভার্বটার মূল ভার্ব এটারই প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেব, অর্থাৎ এই ভার্বটাই আমরা বসিয়ে দেব। তাহলে কি হচ্ছে আমাদের ইফ হি এগ্রিড যদি সে সম্মত হতো বা রাজি হতো, আই উড গিভ দ্য মানি আমি তাহলে তাকে টাকাটা দিতাম। বোঝা গেছে? তাহলে সাবজেক্টের পরে উড কুড মাইট যেমন একটা নিয়েছি আমরা, এরপরে মূল ভার্বটা আমরা রেখে দিয়েছি। ঠিক আছে, বলে দেখি আমরা এই নিয়মের একটা উদাহরণ। if they help me be grateful to them, বলছে if they help me যদি তারা আমাকে সাহায্য করতো, I dash be grateful to them আমি তাদের প্রতি কৃতজ্ঞতা থাকতাম, তাই না, বা কৃতজ্ঞতা বোধ প্রকাশ করতাম। তাহলে দেখো if যুক্ত আমাদের প্রথম অংশের এই ভার্বটা আমাদের কোন টেন্সে আছে, এটা আমাদের পাস্টে আছে। বুঝা গেছে? পাস্ট টেন্সে আছে। তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমরা পরের অংশের সাবজেক্ট, এরপর আমরা উড কুড অথবা মাইট যেকোনো একটা ইউজ করব, উড আই উড, এরপর আমরা যে ভার্বটা থাকবে সেটা আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে if they help me I would be grateful to them। বুঝা গেছে? জাস্ট শুধু এখানে একটা would could might একটা নতুন সংযোজন হচ্ছে। পরের নিয়মে আমরা আসি। দেখো এটাকে আমাদের থার্ড কন্ডিশনালে চলে আসছে যে if যুক্ত প্রথম অংশ এবার আমাদের past perfect, এর আগে প্রথমটাতে দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট, দ্বিতীয়টাতে দেখলাম পাস্ট ইনডিফিনিট, এবার 3 নাম্বারটাতে আছে আমাদের পাস্ট পারফেক্ট যদি থাকে, if যুক্ত প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট থাকে, তাহলে পরের অংশের সাবজেক্টের পরে আমরা would have অথবা might have, এর আগে শুধু would could might আমরা নিয়েছিলাম, এবার আমরা would এর সাথে have আমরা ইউজ করব, would have অথবা might have যেকোনো একটা নেব। এরপর আমরা V3 ইউজ করব ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর আমাদের এক্সটেনশন বা অবজেক্ট যেটা। উদাহরণ আমরা দেখি, বলছে if you had finished it sincerely যদি তুমি এটা একনিষ্ঠতার সাথে শেষ করতে, you get a profit তুমি তাহলে এখান থেকে লাভবান হতে, তাই না। তাহলে আমাদের কি হচ্ছে if যুক্ত প্রথম অংশে আমাদের এই যে had finished that is past perfect হয়েছে। মনে রাখতে হবে যে শুধু had থাকলে আমাদের past perfect হবে না, had এর পরে অবশ্যই ভার্বের past participle চেঞ্জ হতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু সেটা past perfect হবে না। আমরা উদাহরণ দেখাবো বিষয়টা। তাহলে if you had finished it sincerely, তাহলে পরের বাক্যের সাথে আমরা কি দিব, you would have অথবা could have অথবা might have যেকোনো একটা দিচ্ছি, এরপরে get এর past participle get got got, এই past participle আমরা V3 দিয়ে বাকিটা এক্সটেনশনটা আমরা রেখে দিলাম। ওকে, উদাহরণ আমরা আসি। if I had completed the work go to sleep earlier, যদি আমি কাজটি আগে শেষ করতে পারতাম, বুঝা গেছে, যদি কাজটি শেষ করতে পারতাম তাহলে আমি তাড়াতাড়ি ঘুমাতে যেতে পারতাম। ওকে, তাহলে কি বলছে দেখো যে if যুক্ত প্রথম অংশটা আমাদের কি হচ্ছে, এটা পাস্ট পারফেক্ট,
পাস্ট পারফেক্ট, যেহেতু আমাদের হ্যাড কথাটা আছে এবং এটাতে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল চেঞ্জ করা আছে। তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমরা দ্বিতীয় অংশে আমরা সাবজেক্ট, এরপর আমরা would have অথবা might have যেকোনো একটা ইউজ করব আমরা। তাহলে I would have এরপর কি বলছে V3 অর্থাৎ এই মূল ভার্বের আমরা V3 পাস্ট পার্টিসিপল করে দেব। তাহলে go went gone, I would have gone to sleep earlier। বোঝা গেছে? এবার যেটা বলছিলাম যে শুধু হ্যাড থাকলে আমাদের পাস্ট পারফেক্ট হবে সেটা না, বিষয়টা এরকম যদি হয় if I had enough money help the poor। খেয়াল করুন উদাহরণটা, if I had enough money I dash help the poor, তাই না? তাহলে এইটা আমাদের if যুক্ত এই অংশটা আমরা কি ভাববো, এটা পাস্ট পারফেক্ট নাকি পাস্ট ইনডিফিনিট ধরবো আমরা? অনেকে ভুল করবে যে পাস্ট পারফেক্ট হ্যাড মানে পাস্ট পারফেক্ট, বোঝা গেছে? কিন্তু আমরা মনে রাখতে হবে যে শুধু হ্যাড হলেই পাস্ট পারফেক্ট হবে না, হ্যাড এর পরে অবশ্যই আমাদের একটা মূল ভার্ব থাকতে হবে। তাহলে এই যে হ্যাড শুধু থাকলে আমাদের অনেকে মনে করে পাস্ট পারফেক্ট হয়ে যায়, কিন্তু আমাদের শর্ত হচ্ছে যে হ্যাড এর পরে অবশ্যই আমাদের মূল ভার্ব থাকতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল চেঞ্জ করা থাকতে হবে, তবে সেটা আমাদের পাস্ট পারফেক্ট হবে। বোঝা গেছে? নইলে কিন্তু এটা আমাদের সেকেন্ড কন্ডিশনাল নেমে পড়ে যাবে। অর্থাৎ ইফ যুক্ত প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশের সাথে আমরা সাবজেক্টের পরে would could অথবা might যেকোনো একটা বসিয়ে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করে দেব। অর্থাৎ এটা হয়ে গেল আমাদের সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালে পড়ে যাবে, এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনালে পড়ে যাবে। বোঝা গেছে? তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওকে, পরবর্তী নিয়মে আমরা চলে যাই। দেখো বলছে cannot help, could not help, look forward to, with a view to, get used to, mind ইত্যাদির পরে আমাদের মূল ভার্বের সাথে আইএনজি আমাদের হয়ে যাবে। বোঝা গেছে? অর্থাৎ এগুলো আমরা মূল ভার্বের পরে আইএনজি আমরা যুক্ত করব। একটা উদাহরণে আসি আমরা, he came to Dhaka with a view to find a job। সে ঢাকায় এসেছিল কি উদ্দেশ্যে? with a view to, that is উদ্দেশ্য। বোঝা গেছে? আর এই view to এর পরে এই টুটা আমাদের প্রিপজিশন। বোঝা গেছে? তাহলে নিয়মটা হচ্ছে যে কোনো প্রিপজিশনের পরে ভার্বের সাথে আমরা কি যুক্ত করব? আইএনজি যুক্ত করব। তাহলে he came to Dhaka with a view to find এর সাথে আমরা কি যুক্ত করছি? ফাইন্ডিং, অর্থাৎ আইএনজি যুক্ত করছি with a view to finding a job। সে ঢাকায় এসেছিল কি উদ্দেশ্যে? একটা চাকরি খোঁজার উদ্দেশ্যে। বোঝা গেছে? তাহলে এই আমাদের এই ধরনের যদি কোনো ওয়ার্ড থাকে, আমাদের কিওয়ার্ড যদি থাকে সেন্টেন্সে, তাহলে এগুলোর পরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। ঠিক আছে? আমরা একটা ছোট উদাহরণ দেখি একটা। He went to library with a view to read there। সে লাইব্রেরিতে গিয়েছিল কি উদ্দেশ্যে? পড়ার জন্য, তাই না? তাহলে এই যে আমাদের উইথ এ ভিউ টু পাচ্ছি, এরপর আমাদের এই ভার্বের সাথে আমরা কি করে দিচ্ছি? আইএনজি করে দিচ্ছি উইথ এ ভিউ টু রিডিং। ওকে, আবার এরকম যদি থাকে I cannot help, ব্র্যাকেটে থাকলো laugh। ওকে, I cannot help laugh, আমি না হেসে আর পারলাম না। তাহলে এই লাফের সাথে আমরা কি করছি? আইএনজি যুক্ত করছি। বুঝা গেছে? I cannot help laughing, আমি না হেসে আর পারলাম না। ওকে, চলে আসি আমরা পরের নিয়মে। কোন সেন্টেন্সের শুরুতে যদি আমাদের সাবজেক্ট থাকে, ঠিক আছে, এবং ওই সাবজেক্টের স্থানে যদি ভার্ব থাকে আমাদের, তাহলে ওই ভার্বের সাথে আমরা কি করব? আইএনজি যুক্ত করে দেব। খেয়াল করো, টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম। বোঝা গেছে? তাহলে এই যে টু এর পরে সুইমটা আমাদের মূল ভার্ব, ঠিক আছে, মেইন ভার্ব, ইনফিনিটিভ হয়ে যাচ্ছে।
এবং এটা সাবজেক্টের জায়গায় আছে আমাদের, তাহলে আমাদের এই ভার্বের সাথে আমরা কি করব, আইএনজি যুক্ত করে দেব। তাহলে হয়ে যাচ্ছে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। বোঝা গেছে? সিম্পল একটা নিয়ম যে এই সাবজেক্টের জায়গায় যে কোনো ভার্ব যদি থাকে আমাদের, তাহলে ওটার সাথে আমরা আইএনজি করে দিচ্ছি। বোঝা গেছে? এবং তারপরে কি হচ্ছে, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, অর্থাৎ সাঁতার কাটা একটা কি ভালো ব্যায়াম। বোঝা গেছে? আজকের মতো আমাদের এই নিয়মটাই লাস্ট। দেখা যাক কি বলছে। ইফ যুক্ত ক্লজের প্রথমটিতে সাবজেক্টের পরে ওয়্যার থাকলে দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে উড, কুড, মাইট বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। বোঝা গেছে? এর উদাহরণ আমরা দেখে নিই। বলছে ইফ আই ওয়্যার অ্যান আর্টিস্ট, যদি আমি একজন চিত্রশিল্পী হতাম, আর্টিস্ট হতাম, আই ড্র এ নাইস পিকচার, তাহলে আমি একটি সুন্দর ছবি আঁকতাম। ওকে, তাহলে এই যে দেখো ইফ যুক্ত, ইফ এর পরে আমাদের সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে আমরা একটা ওয়্যার পাচ্ছি। বুঝা গেছে? স্ট্রাকচার অনুযায়ী এই যে ওয়্যার যদি থাকে, তাহলে দ্বিতীয় অংশে যে সাবজেক্ট আছে আই, এরপরে আমরা উড, কুড, মাইট যেকোনো একটা ইউজ করব। বুঝা গেছে? তাহলে আই এর পরে আমরা যেকোনো একটা ইউজ করব। তাহলে আই, উড, মূল ভাবটাই বসে যাচ্ছে, বাকিটা আমাদের ভুয়ো থেকে যাচ্ছে। বোঝা গেছে? তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস, এবং কিছু প্র্যাকটিস শীট তোমাদের দেওয়া আছে, এক্সারসাইজ, বাসায় এগুলো অবশ্যই চর্চা করবে। হাতে তুলে নাও তোমরা এগুলো বেশ কিছু। ওকে, so that's it from our today's class, and if you have any questions regarding our today's class, then you can ask me through your WhatsApp group. Okay, so see you next class. Till then, stay happy, stay safe. Assalamu alaikum warahmatullahi.